ত্রিপুরা রাজ্যের ইতিবৃত্ত। আজকে এই ভিডিওতে ত্রিপুরা রাজ্যের ইতিবৃত্ত অর্থাৎ ত্রিপুরাতে রাজতন্ত্রের শুরু থেকে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরার সংযুক্তি পর্যন্ত অর্থাৎ প্রাচীনকালের ইতিহাস থেকে 1949 সাল পর্যন্ত মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আর এনলাইট হিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, এবং বিশেষ করে ত্রিপুরার ইতিহাসের চ্যানেলের ক্ষেত্রে সবাইকে স্বাগত। যে সময়ে ভারতবর্ষে উত্তর পশ্চিম সীমান্তে হিন্দুকুশ পাহাড়ের গিরিপথ দিয়ে আর্য জাতির মানুষরা ভারতে প্রবেশ করে ভারতের মাটিতে বসতি স্থাপন করেছিল, ঠিক প্রায় একই সময়ে ভারতের উত্তর পূর্ব সীমান্ত দিয়ে মঙ্গোলয়েড জাতির মানুষেরা দলে দলে ভারতে প্রবেশ করে উত্তর পূর্ব ভারতের অরণ্য অঞ্চলে বসবাস শুরু করে। এই মঙ্গোলয়েড জাতীয় মানুষেরা বিভিন্ন শাখায় বিভক্ত ছিল। এইভাবে ত্রিপুরার অরণ্য ও পার্বত্য অঞ্চলে যে মানুষরা বসবাস শুরু করেছিল তারা ইন্দো মঙ্গোলয়েড জাতির অন্তর্ভুক্ত ছিল। স্থায়ীভাবে এরা তিপ্রা, ভ্রুম, বড়ো, কুকি নামে পরিচিত ছিল। এদের ভাষা ছিল বড়ো ভাষা। এই মানুষেরা দীর্ঘদিন হিন্দুদের পাশাপাশি থেকে হিন্দু ধর্মের দ্বারা প্রভাবিত হতে শুরু করেছিল। তারা বিভিন্ন জায়গায় এক নেতার অধীনে মোটামুটি একটা ছোট রাজ্যের মতোই সংগঠন গড়ে তুলেছিল। এই সময় তিপ্রাদের দলপতি ডাঙ্গরফা এর সঙ্গে তার পুত্র রত্নফার মতবিরোধ দেখা দিলে ডাঙ্গরফা তার কনিষ্ঠ পুত্রকে রাজ্য থেকে বহিষ্কার করেন। তিনি রাজ্য থেকে পলায়ন করে বাংলার গৌড়ের সুলতানের কাছে আশ্রয় নেন এবং তার সাহায্য প্রার্থনা করেন। গৌড়ের শাসক শামসুদ্দিনের সামরিক সাহায্য নিয়ে ডাঙ্গরফার পুত্র রত্নফা তার পিতার রাজ্য আক্রমণ করেন। এই যুদ্ধে রত্নফা তার পিতা ডাঙ্গরফা ও অন্যান্য ভাইদের পরাজিত ও নিহত করে রাজ্য দখল করেন এবং নিজেকে রাজা হিসাবে ঘোষণা করেন। এই সাফল্যের পর তিনি বাংলার সুলতানকে একটি দামি মণি উপহার দেন। প্রতিদানে বাংলার নবাব রত্নফাকে মাণিক্য উপাধি দেন। রত্নফা রত্নমাণিক্য নাম নিয়ে রাজ্যের সিংহাসনে আরোহণ করেন এবং ওই সময় তার রাজ্যাভিষেক হয় মহাসমারোহে। তিনি ছিলেন ত্রিপুরার মাণিক্য রাজতন্ত্রের প্রতিষ্ঠা। তার প্রজারা ছিল তিপ্রা, ভ্রুম, কুকি ও কাছাড়িদের একটি অংশ। রত্নমাণিক্য ত্রিপুরার আসার সময় গৌড়ের শাসক প্রায় 10,000 বাঙালি প্রজা তার সঙ্গে দেন। এই বাঙালিদের তিনি নিজ রাজ্যের তিপ্রা, ভ্রুম, কুকি, কাছাড়ি প্রজাদের সঙ্গেই বসবাসের অনুমতি দেন। এর ফলে ত্রিপুরার রাজবংশ এবং ইন্দো মঙ্গোলয়েড ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের উপর বাংলা ও সংস্কৃত ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় চিন্তার গভীর প্রভাব পড়ে। ত্রিপুরাতে যে বাঙালিদের যে আগমন সেই তখন থেকেই শুরু হয়েছিল। ভাবতে অবাক লাগে যে পার্বত্য ত্রিপুরাতে, যেখানে উত্তর পূর্বের বেশিরভাগ রাজ্যে উপজাতীয়দের ভাষা সংস্কৃতি খুব বেশি, কিন্তু ত্রিপুরা রাজ্যে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি। অর্থাৎ গৌড়ের শাসক যখন ত্রিপুরার রাজাকে সাহায্য করেছিলেন, এই সময় থেকে ত্রিপুরা রাজ্য গঠন প্রক্রিয়ায় বাঙালিদের একটা বিশেষ ভূমিকা ছিল। রত্নফা একটা সংগঠিত, সুগঠিত এবং সমৃদ্ধ রাজ্য গঠন করতে সক্ষম হয়েছিলেন। নবাগত প্রজাদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় প্রভৃতি উচ্চবর্ণের মানুষেরা তাদের রাজা ও রাজবংশের ক্ষত্রিয় এবং ঐশ্বরিক উদ্ভবের ব্যাপার প্রচার করতে শুরু করে। আর এই সময় রত্নফা রাজার ঐশ্বরিক তত্ত্ব, অর্থাৎ তিনি যে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে প্রজাদের প্রভু, এই তত্ত্বটি প্রচার করতে শুরু করেন। অর্থাৎ ডিভাইন অরিজিন অফ কিংডম, রাজাই ঈশ্বরের প্রতিনিধি, রাজার ঈশ্বর তত্ত্ব ত্রিপুরাতে প্রথম রত্নমাণিক্য প্রচার করেন। রত্নমাণিক্যের পর এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন ধর্মমাণিক্য। তার রাজত্বকাল ছিল 1431 খ্রিস্টাব্দ থেকে 1462 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। তিনি জাতিগতভাবে ছিলেন তিপ্রা ভাষী। তিনি তার রাজ্যে বাংলা ও সংস্কৃত ভাষার পৃষ্ঠপোষকতা করেছিলেন। তারই আগ্রহে তার রাজত্বকালে
ত্রিপুরার রাজবংশের ইতিহাস কাহিনী রাজমালা গ্রন্থটি লেখার সূচনা হয়। আর রাজমালা হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাজাদের ইতিহাস, ত্রিপুরা রাজ্যের ইতিহাস। ত্রিপুরা রাজবংশের রাজকুল পুরোহিত যাকে চন্তাই বলা হয় তখন ছিলেন দুর্লভেন্দ্র। তার তত্ত্বাবধানে দুইজন বাঙালি পণ্ডিত পুরোহিত শুক্রেশ্বর ও বাণেশ্বর রাজমালা গ্রন্থটি লেখা শুরু করেন। রাজমালা পয়ার ছন্দে লিখিত। এই রাজমালা গ্রন্থটি লেখার প্রধান উদ্দেশ্য ছিল ত্রিপুরার রাজবংশের ক্ষত্রিয়ত্ব প্রতিষ্ঠা করা এবং রাজবংশের ঐশ্বরিক তত্ত্ব এবং প্রাচীনত্ব প্রমাণ করা। মহাভারতের পাণ্ডব ও কৌরবদের কুরুবংশের সঙ্গে সম্পর্ক, ত্রিপুরার রাজবংশের দৈব উৎপত্তি ও ক্ষত্রিয় বংশজাত এই তত্ত্ব প্রতিষ্ঠার দ্বারা ত্রিপুরার রাজাদের প্রতি পার্বত্য ও বাঙালি প্রজাদের মধ্যে ভক্তি ও আনুগত্যবোধ সঞ্চার করা। রাজা রত্নমাণিক্যের পরে ষষ্ঠ রাজা ধন্যমাণিক্য ছিলেন ত্রিপুরার রাজবংশের শ্রেষ্ঠ রাজা। তার রাজত্বকাল ছিল 1463 থেকে 1515 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার রানী কমলা দেবী রাজা ধন্যমাণিক্যের সুযোগ্য পত্নী ছিলেন। রাজকার্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাজা ধন্যমাণিক্যকে তিনি সুপরামর্শ দিতেন। উদয়পুরের কমলা সাগর রাজা ধন্যমাণিক্যের মহিষীর নামে তিনি খনন করিয়েছিলেন। যেটা বর্তমানে কমলা সাগর নামে পরিচিত সেটা হচ্ছে ধন্যমাণিক্যের মহিষী কমলা দেবীর নামে। ত্রিপুরা রাজ্যের প্রজাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কুকি জাতির মানুষেরা। রাজা ধন্যমাণিক্য তার প্রজাদের এই শক্তিশালী অংশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন। কুকিরা অত্যন্ত দুর্ধর্ষ যোদ্ধা ছিল। ধন্যমাণিক্যের প্রধান সেনাপতি রায়কাচাক কুকি সম্প্রদায়ের ছিলেন। তিনি একজন সফল সেনাপতি ছিলেন। ধন্যমাণিক্যের শাসনকালে বিভিন্ন যুদ্ধে সাফল্যে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কাছাড়ি রাজ্য আক্রমণ এবং জয় রায়কাচাকের অন্যতম কৃতিত্ব ছিল। কাছাড়ি জাতি সহ ত্রিপুরা রাজ্যের প্রতিবেশী অঞ্চলের বহু পার্বত্য প্রজাতির তিনি ধন্যমাণিক্যের শাসনাধীনে নিয়ে আসেন। ধন্যমাণিক্যের শাসনকালে গৌড়ের মুসলমান শাসক হুসেন শাহ ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে অভিযান পাঠান। হুসেন শাহের সেনাপতি হৈদান খাঁ ছিলেন। প্রথম পর্যায়ে আক্রমণে ত্রিপুরার সেনাবাহিনী পরাজিত হয়, কিন্তু পরে তারা রায়কাচাকের নেতৃত্বে ত্রিপুর বাহিনী হৈদান খানের মুসলমান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের পরাজিত করে। সফল সেনাপতি রায়কাচাক পরাজিত আক্রমণকারীদের ত্রিপুরা রাজ্যের সীমান্তের বাইরে বহিষ্কার করেন। অর্থাৎ মধ্যযুগে বা প্রাচীন যুগে যতজন সেনাপতি ছিলেন স্বনামধন্য এবং তারা কৃতিত্বের অধিকারী ছিলেন, এর মধ্যে ত্রিপুরী সম্প্রদায় থেকে রায়কাচাক ছিলেন অন্যতম। রাজা ধন্যমাণিক্য শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে ত্রিপুরা রাজ্যে অনেক মন্দির নির্মিত হয়। উল্লেখ্য যে তিনি ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন, যেটা 51 পীঠের একটি পীঠ। পূর্ব ভারতের ইন্দো মঙ্গলয়েড জাতির রাজাদের মধ্যে ধন্যমাণিক্য শ্রেষ্ঠ ছিলেন। তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী এবং অনেক সংস্কৃত গ্রন্থের অনুবাদ, মন্দির ও দেবদেবীর মন্দির পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং অনেকগুলি মন্দিরও নির্মাণ করেছিলেন। ধন্যমাণিক্যের পর তার দুই পুত্র ধ্বজমাণিক্য এবং দেবমাণিক্য পরপর দুজন সিংহাসনে বসেন। দেবমাণিক্য পূর্ব বাংলার নোয়াখালী জেলা এবং ভুলুয়া অঞ্চল অধিকার করেন। ভাবা যায় ত্রিপুরার রাজা বাংলাদেশের অঞ্চল দখল করেছিলেন। তিনি তার ধর্মবিশ্বাসে তান্ত্রিক মতে শাক্ত পূজার পদ্ধতির অনুরাগী ছিলেন। রাজা দেবমাণিক্য বেশি দিন রাজত্ব করতে পারেননি। এক প্রাসাদ ষড়যন্ত্রের ফলে তার মৃত্যু হয়। নিহত রাজার নাবালক পুত্র বিজয় মাণিক্য সিংহাসনে বসেন। বিজয় মাণিক্য খুবই সক্ষম রাজা ছিলেন। তার রাজত্বকালে শ্রীহট্ট, জয়ন্তিয়া, খাসিয়া বিভিন্ন রাজ্য আক্রমণ অধিকার তিনি করেছিলেন। তার রাজত্বকালে বাংলার সুলতান সুলেমান কররানী ত্রিপুরা রাজ্য জয় করার জন্য সৈন্যবাহিনী পাঠান। কিছু প্রাথমিক সাফল্যের পর অবশেষে পাঠান সৈন্য বাহিনী পরাজিত হয়। এই সময় বাংলার সুলতান মুঘলদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকায় ত্রিপুরার রাজা বিজয় মাণিক্য পূর্ব বাংলার অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তিনি একে একে বিক্রমপুর ও সোনারগাঁও অঞ্চল অধিকার করেন। ব্রহ্মপুত্র নদ পর্যন্ত তার অধিকার বিস্তৃত হয়। তার সময়কালে উত্তর ভারতে দুজন উল্লেখযোগ্য শাসক ছিলেন। ভারতবর্ষে ছিলেন মুঘল সম্রাট আকবর এবং কুচবিহারের রাজা ছিলেন নরনারায়ণ। রাজা বিজয় মাণিক্যের মৃত্যুর পর ত্রিপুরার আভ্যন্তরীণ ইতিহাস
রাজ পরিবারের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র, কর্মচারীদের মধ্যে বিভেদ প্রভৃতি দেখা দেয়। এই সময় রাজা অনন্তমাণিক্যকে হত্যা করে রাজবংশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী একজন আত্মীয় সিংহাসন দখল করে রাজা উদয়মাণিক্য নাম নিয়ে রাজপথ দখল করেন। রাজা উদয়মাণিক্য উপাধি নিয়ে সিংহাসনে বসেন। তার অল্পকাল শাসনের পরে তার পুত্র জয়মাণিক্য নাম নিয়ে রাজপদ অধিকার করেন। জয়মাণিক্য সিংহাসনে বসে রাজধানীর নাম তার পিতার নামে রাখেন উদয়পুর, অর্থাৎ উদয়মাণিক্যের নাম থেকে উদয়পুরের নাম হয়। তার স্বল্পকালীন শাসনের পর আবার পুরানো রাজবংশ সিংহাসন অধিকার করে। কিন্তু ত্রিপুরার ইতিহাস তার উজ্জ্বল অতীত হাত আর ফিরে পায়নি। ত্রিপুরার সৈন্যবাহিনীর দাপটে ত্রিপুরা রাজ্যের মুসলমান আক্রমণ বারবার প্রতিহত হয়েছিল। রাজা অমরমাণিক্য আরাকান রাজার বিরুদ্ধে যুদ্ধ করেন। তার দুই পুত্র রাজধর মাণিক্য এবং অমর দুর্লভ মাণিক্য আরাকানের বর্মী সৈন্যদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত আরাকান বাহিনীর যুদ্ধে ত্রিপুরা বাহিনীকে পরাজিত হতে হয়। রাজধানীর উদয়পুরের দিকে তারা অগ্রসর হয়। রাজা অমর মাণিক্য রাজধানীর উদয়পুর ত্যাগ করে উত্তর ত্রিপুরার দিকে পালিয়ে যান। আরাকান বাহিনী উদয়পুর অধিকার করে ক্রমাগত অত্যাচার ও লুণ্ঠন করে শেষ পর্যন্ত নিজ রাজ্যে ফিরে যায়। রাজা অমর মাণিক্য রাজ্য পুনরুদ্ধার না করে নিজে বিষ পান করে আত্মহত্যা করেন। অমর মাণিক্যের পরে ত্রিপুরার আর শক্তিশালী রাজ্য হয়ে উঠতে পারেনি। অপরদিকে মুঘল সাম্রাজ্য পূর্ব ভারতে শক্তি বিস্তার করতে শুরু করে। ত্রিপুরার রাজা যশোধর মাণিক্য মুঘল আক্রমণ প্রতিহত করতে গিয়ে পরাজিত ও বন্দী হন। তাকে বন্দী করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেন। তাকে মুক্তি দেওয়া হলে তিনি নিজ রাজ্যে ফিরে না এসে তীর্থ করতে বৃন্দাবন চলে যান এবং সেখানেই তিনি মারা যান। ত্রিপুরার সামরিক শক্তি দুর্বল হয়ে গেলেও এই রাজ্য মুঘল সাম্রাজ্য কিংবা বাংলার সুবার অন্তর্ভুক্ত হয়নি। ত্রিপুরার রাজা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও সিংহাসন লাভ করার পর রাজ্যের সম্প্রসারণ থেকে ধর্মীয় সংস্কৃতির বিষয়ে বেশি আগ্রহী হয়ে ওঠে। ত্রিপুরার রাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে এক দুর্যোগ দেখা দেয়। গাজীনামা গ্রন্থ থেকে জানা যায় যে শমশের গাজী নামে এক চাষির পুত্র চট্টগ্রাম অঞ্চলে মেহেরকুল পরগনায় এক জমিদারের অধীনে কাজ করতেন। তিনি ওই জমিদারের মেয়ের প্রেমে পড়ে তাকে বিবাহ করার প্রস্তাব দেন। তার মালিক জমিদার এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে তাকে বন্দী করেন। কারাগার থেকে নিজেকে মুক্ত করে শমশের গাজী শক্তি সংগ্রহ করে সৈন্যবাহিনী গঠন করে। তবে গাজীনামা গ্রন্থে একটা কথা উল্লেখ আছে, শমশের গাজী নামে আছিল তস্কর, পরগণে 24 ছিল তার ঘর, দস্যুবৃত্তি করি ধন করিয়া সঞ্চয়, হইবারে জমিদার তার মনে লয়। এখান থেকে বোঝা যায় যে শমশের গাজী একজন দস্যু ছিল। তিনি তার মনিব জমিদারকে ওই সময় পরাজিত করে তার সম্পত্তি গ্রাস করেন। এই শমশের গাজী তার শক্তি সঞ্চয় করে ত্রিপুরা রাজ্য আক্রমণ ও রাজা কৃষ্ণমাণিক্যকে পরাজিত করে উদয়পুর অধিকার করেন। বস্তুত এর পর থেকে উদয়পুর থেকে ত্রিপুরার রাজধানী স্থানান্তরিত হয়। রাজা কৃষ্ণমাণিক্য রাজধানী ত্যাগ করে অরণ্যে আশ্রয় নেন। এদিকে ত্রিপুরার পার্বত্য প্রজারা তাকে রাজা হিসাবে অস্বীকার করে, শমশের গাজীকে রাজস্ব দিতে অস্বীকার করে। চাপে পড়ে শমশের গাজী ত্রিপুরার রাজবংশের কোনো এক রাজকুমারকে অর্থাৎ লক্ষণ মাণিক্যকে সিংহাসনে বসান, কিন্তু ত্রিপুরী প্রজারা এই লক্ষণ মাণিক্যকে রাজা হিসাবে অস্বীকার করে এবং রাজস্ব দিতে অস্বীকার করে। অন্যদিকে সিংহাসনচ্যুত রাজা কৃষ্ণমাণিক্য অরণ্যে ঘুরতে ঘুরতে এসে আগরতলায় অবস্থান করেন। কৃষ্ণমাণিক্য এই সময় কোনো উপায় না দেখে, যেহেতু শমশের গাজী বাংলার থেকে এসেছিল, ওই সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম। নবাব মীর কাসিমের কাছে গিয়ে নিজের আবেদন জানান এবং সমস্যার কথা জানান। নবাব মীর কাসিম কৃষ্ণমাণিক্যকে ত্রিপুরার রাজা হিসাবে স্বীকার করেন। নবাবের আদেশে শমশের গাজীকে বন্দী ও হত্যা করা হয়। কুমিল্লা শহরে কৃষ্ণমাণিক্যের পুনরায় অভিষেক হয়। কৃষ্ণমাণিক্য ত্রিপুরার প্রথম শাসক, যার বাংলাদেশে রাজ্যাভিষেক হয়েছিল। রাজা কৃষ্ণমাণিক্য উদয়পুরে না গিয়ে তার নতুন আশ্রয়স্থল আগরতলা রাজধানীতে প্রতিষ্ঠা করে শাসন শুরু করেন। ওই সময় থেকে রাঙ্গামাটির পরিবর্তে ত্রিপুরার রাজধানী হয়
আগরতলা, তবে সেটা ছিল পুরাতন আগরতলা। রাজা কৃষ্ণমাণিক্য অপুত্রক অবস্থায় মারা গেলে সিংহাসনে একাধিক দাবিদার উপস্থিত হয়। প্রথম দুজন রাজা কৃষ্ণমণির ছোট ভাই হরিমণির দুই পুত্র কণ্ঠমণি এবং রাজধর। তৃতীয় দাবিদার ছিলেন লক্ষ্মীমণি। মাণিক্য বংশের যে রাজপুত্রদের লক্ষণমণি নাম নিয়ে সিংহাসনে বসিয়ে শমশের গাজী ত্রিপুরার প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করতে চেষ্টা করেছিলেন, তার পুত্র এই লক্ষণমণি। রানী জাহ্নবী এই সংকটকালে দৃঢ়ভাবে ত্রিপুরার শাসনভার নিজের হাতে নেন। তাহলে ত্রিপুরার শাসন ক্ষেত্রে নারীদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। ধন্যমাণিক্যের শাসনকালে আমরা কমলা দেবীকে দেখি, আর কৃষ্ণমাণিক্যের মৃত্যুর পর জাহ্নবী দেবীকে দেখি। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিষয়ে হস্তক্ষেপ করে। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ত্রিপুরার রাজা কৃষ্ণমণির উত্তরাধিকারী হিসাবে রাজধর মাণিক্যের নাম মনোনীত করেন। রানী জাহ্নবী রাজধর মাণিক্যের হাতে শাসনভার অর্পণ করেন। রাজধর মাণিক্য থেকে ঈশানচন্দ্র মাণিক্য পর্যন্ত 5 জন রাজা পরপর সিংহাসনে বসেন। এর মাঝে রাজা কৃষ্ণকিশোর মাণিক্যের রাজত্বকালে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সাইদ্রা মানে হাওড়া নদীর তীরে নতুন স্থানে স্থানান্তরিত হয়। এই জায়গার নাম হয় আগরতলা। রাজা ঈশানচন্দ্রের মৃত্যুর পর তার পুত্রেরা নাবালক হয়। রাজা ঈশানচন্দ্রের ভাই বীরচন্দ্র মাণিক্য কৌশলে রাজসিংহাসন অধিকার করেন। রাজা বীরচন্দ্রের পর ত্রিপুরার রাজা রাধাকিশোরের শাসনকালে নতুন রাজপ্রাসাদ নির্মিত হয়। এই রাজপ্রাসাদের নাম দেওয়া হয় উজ্জয়ন্ত প্রাসাদ। রাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের পর শেষ রাজা কিরিট বিক্রম পর্যন্ত ত্রিপুরার 4 জন রাজা শাসন করেন। এর মধ্যে নাবালক কিরিট বিক্রম মাণিক্য এই বংশের শেষ রাজা। মাঝখানে বীর বিক্রম কিশোর মাণিক্য শাসন করেন। তিনি ত্রিপুরার আধুনিক রূপকার ছিলেন। বীরচন্দ্র মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, রাধাকিশোর মাণিক্য সবাই ছিলেন ত্রিপুরার আধুনিকীকরণের রূপকার। এই ছিল ত্রিপুরার সংক্ষিপ্ত ইতিহাস। এই সম্পূর্ণ বিষয়টি ইতিহাস নির্ভর। আমি ডেসক্রিপশনে গিয়ে প্রত্যেকটা তথ্যসূত্র দিয়ে দেব। এখানে পরীক্ষার্থীদের জন্য ভীষণভাবে কাজ করবে। পাশাপাশি ত্রিপুরার রাজাদের ধারাবাহিক ইতিহাস আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে, ত্রিপুরার রাজ্য সম্পর্কে এখান থেকে অল্প কিছু জানা যায়, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।